আমার 14 বছর বয়সী চাচাতো ভাই যখন থেকে আমাদের বাড়িতে এসেছে, আমার স্ত্রী তখন থেকে তাকে স্নান করানোর জেদ ধরেছে। কিন্তু একদিন যখন সে তাকে স্নান করাচ্ছিল, তখন এমন কিছু ঘটল যা আমি কল্পনাও করতে পারিনি। সেদিন আমি দেখলাম, যখন আমার স্ত্রী আমার ভাইকে স্নান করাচ্ছিল, তখন সে সাবান তুলতে নিচু হয়েছিল। সেই মুহূর্তে সে পেছন থেকে, হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের স্বাগতম। এই গল্পে আমি একটি ছেলের চরিত্রে অভিনয় করছি। আমার নাম সঞ্জু। আমি কানাডায় চাকরি করছি, 3 বছর হয়ে গেছে। তখন আমার অফিসে একটি মেয়ের সঙ্গে দেখা হয়। তার নাম মাহিকা। মাহিকা দেখতে খুবই সুন্দর এবং ফর্সা ছিল। তাকে দেখে যে কেউ তার প্রেমে পড়তে বাধ্য হতো। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হল এবং আমরা বিয়ে করলাম। আমি খুব সুখী জীবন কাটাচ্ছিলাম। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা আমার জীবন সম্পূর্ণ বদলে দিল। অফিস থেকে বাড়ি ফেরার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং তা এতটাই ভয়াবহ ছিল যে আমি পা দিয়ে হাঁটতে পারছিলাম না। মাহিকা মূলত ভারতীয় ছিল। সে আমার মতোই কানাডায় চাকরি করছিল। কিন্তু আমার অ্যাক্সিডেন্টের পরে আমরা ভারত ফিরে আসার সিদ্ধান্ত নিলাম এবং ভারত থেকেই চাকরি করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমার এই সিদ্ধান্তের ফলাফল আমার জন্য খুব বড় হতে চলেছিল। এটি আমি কখনো কল্পনা করিনি। কারণ আমার 14 বছর বয়সী চাচাতো ভাই আমার স্ত্রীর সঙ্গে এমন কিছু করবে যা আমি স্বপ্নেও ভাবিনি। ভারতে আমার কেবল মাসি ছিল এবং আমার মা বাবার বাড়ি খালি ছিল কারণ আমার লালন পালন মাসির বাড়িতে হয়েছিল। মাসি আমাকে পড়াশোনা করিয়ে বড় করেছিলেন। কিন্তু এখন আমার সঙ্গে আমার স্ত্রীও ছিল, তাই মাসির বাড়িতে থাকা সম্ভব ছিল না। তাই আমরা আমার মা বাবার বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। আমাদের বাড়িটি খুব বড় ছিল। আমরা কানাডা থেকে ভারতে আসার পর প্রথমে আমরা মাসির সঙ্গে দেখা করতে গেলাম। মাসি মাহিকাকে দেখে খুব খুশি হলেন। মাসির সঙ্গে দেখা করার পর আমরা আমাদের বাড়িতে যেতে রওনা হলাম। যখন আমরা আমাদের বাড়ির কাছে পৌঁছলাম, তখন আমি দেখলাম আমাদের বাড়ি এক ধরনের ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কারণ মাসি সেই বাড়ির যত্ন নেন, তাই সেই বাড়িটি খুবই ভুতুড়ে অবস্থায় ছিল। সেখানে থাকা আমাদের দুজনের জন্য সম্ভব ছিল না। তাই আমরা আবার আমাদের জিনিসপত্র নিয়ে মাসির বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সে বলল যে আমাদের একটি বাড়ি পাশের শহরে আছে এবং আমরা সেখানে থাকতে পারি। মাহিকা আমাকে এই কথাটা অনেক দেরিতে বলেছিল। মাসির বাড়িতে গিয়ে থাকার কোনো মানে ছিল না। তাই আমি মাহিকার বাড়িতে যাওয়ার জন্য সম্মতি দিলাম। মাহিকা একটি ধনী পরিবারের মেয়ে ছিল। ভারতে তাদের অনেক সম্পত্তি ছিল। মাহিকা আর আমি তার বাড়িতে যাওয়ার জন্য রওনা হলাম। যখন আমরা সেখানে পৌঁছলাম, তখন সেই বাড়ি দেখে আমার চোখে আনন্দে জ্বলে উঠ। সেই বাড়িটি কোনো রাজপ্রাসাদের থেকে কম ছিল না। ধীরে ধীরে আমরা সেই বাড়িতে বাসা বাঁধলাম। আমাকে সেই বাড়িতে যেন জামাইবাবুর মতো মনে হচ্ছিল। কিন্তু এখন এটি আমার অসহায়ত্ব ছিল কারণ আমি হাঁটতে পারতাম না। কিন্তু মাহিকার আমার প্রতি ভালোবাসা এতটুকুও কমেনি। সবকিছু ঠিকঠাক চলছিল। এখন আমাদের বিয়ে হয়েছে 6 মাস। সেদিন রবিবার ছিল। দুপুরে আরাম করে বসেছিলাম, তখন আমার চাচার ফোন এলো। তিনি বললেন যে আর্য যখন থেকে জানতে পেরেছে যে তুমি ভারতে এসেছ, তখন থেকে সে তোমার কাছে আসার জেদ করছে। আমি চাচাকে আর্যকে আমার কাছে পাঠানোর জন্য সম্মতি দিলাম। পরের দিন সকালে আর্য দরজায় দাঁড়িয়েছিল। সে আমাকে দেখে খুব খুশি হল। সে আমাকে দেখেই দরজায় জড়িয়ে ধর। তার সঙ্গে দেখা করার পর আমি তাকে ফ্রেশ হওয়ার জন্য আমাদের বাড়ির বাথরুমে পাঠিয়ে দিলাম এবং আমি আমার ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর আর্য আমাকে খুঁজতে খুঁজতে আমার ঘরে এলো। যেমনই সে আমার ঘরে এলো, ঠিক তেমনি আমার ঘরের বাথরুম থেকে মাহিকা বেরিয়ে এলো। মাহিকা আর আর্যের এখনও দেখা হয়নি এবং তাদের প্রথম দেখা হওয়া এমনভাবে হল যে আমরা সবাই অবাক হয়ে গেলাম। মাহিকাকে সেই অবস্থায় দেখে আর্য অবাক হয়ে গিয়েছিল। সে দরজায় দাঁড়িয়েছিল কিন্তু তার হাবভাব বদলে গিয়েছিল। তখন মাহিকা আর্যকে দেখে আবার বাথরুমে চলে গেল। তখন আর্য মাথা নিচু করে চুপচাপ সেখান থেকে চলে গেল। আমরা যে ঘরটি আর্যকে থাকার জন্য দিয়েছিলাম, সেই ঘরে বাথরুম সংযুক্ত ছিল না, তাই আর্য সাধারণ বাথরুমে যাচ্ছিল। কিছুক্ষণ পর আমি হলে এলাম। তখন আর্য আরাম করে সোফায় বসে টিভি দেখছিল। যখন আমি তার কাছে গেলাম, তখন তার হাবভাব এমন ছিল যেন কিছু সময় আগে কিছুই ঘটেনি। চলে যাক, সে কেবল 14 বছরের ছেলে ভেবে আমি সেই বিষয়টিকে আর ততটা গুরুত্ব দিলাম না। কিন্তু সে 14 বছরের ছেলে শীঘ্রই তার খেলা দেখাতে চলেছিল, এই বিষয়ে আমার ধারণাও ছিল না। আর্য বলল, সঞ্জয় ভাইয়া, আমি কত বছর ধরে আপনার অপেক্ষা করছিলাম। আজ আপনাকে দেখে খুব আনন্দ হচ্ছে। কিন্তু এখনও ঠিকমতো ভাবির সঙ্গে দেখা হয়নি। আমরা দুজন কথা বলছিলাম, তখন মাহিকা সেখানে এসে গেল। মাহিকাকে দেখে আর্য তার দিকে দৌড়ে গেল এবং তাকে জড়িয়ে ধর। 14 বছর বয়স হওয়ার কারণে মাহিকা তাকে ছোট মনে করে আদর করতে লাগল। কিন্তু মাহিকার এই আদর তাকে খুব মহামূল্য হতে চলেছিল এবং সম্ভবত সে এটি শীঘ্রই বুঝতে পারবে। আর্য এমন দেখাচ্ছিল যেন কিছু সময় আগে কিছুই ঘটেনি। আমি ভেবেছিলাম সম্ভবত সে সেই ঘটনাটি ভুলে গেছে এবং এটি তার প্রথম অভিজ্ঞতা ছিল এমন কিছু দেখার। তাই সে সেই ঘটনাটিকে উপেক্ষা করেছিল এবং আমিও তা উপেক্ষা করেছিলাম। কিন্তু সেই সময় মাহিকাও একদম স্বাভাবিকভাবে আচরণ করছিল।
তার উপর সেই ঘটনার কোনো প্রভাব দেখা যাচ্ছিল না, তার আচরণ থেকে এমনটাই মনে হচ্ছিল। তারপর আর্য আমাকে বলতে লাগল, ভাইয়া মনে হচ্ছে আপনি কানাডায় অনেক টাকা উপার্জন করেছেন, কারণ আপনার বাড়িটি কোনো রাজপ্রাসাদের থেকে কম নয়। তখন আমি বেশি কিছু না বলে শুধু সায় দিয়েছিলাম। তারপর সে বলল, আমি আপনার পুরো বাড়িটি দেখতে চাই। আমি তাকে বাড়ি দেখাতে যাচ্ছিলাম, তখন আমার ফোন বেজে উঠ। আমি ফোনটা ধরলাম এবং জানতে পারলাম যে আমার একটি জরুরি এবং গুরুত্বপূর্ণ মিটিং আছে। তাই আমি আমার হুইলচেয়ার চালিয়ে আমার ঘরে চলে গেলাম। আমার খুবই গুরুত্বপূর্ণ মিটিং ছিল, তাই মিটিংয়ে অনেক সময় চলে গেল। মিটিং শেষ হওয়ার পর যখন আমি আমার ঘর থেকে বের হলাম, তখন আমি আর্য এবং মাহিকাকে কোথাও দেখতে পেলাম না। আমি আর্যকে তার ঘরেও খুঁজতে গেলাম, কিন্তু তাকে সেখানে পেলাম না। তারা দুজন কোথায় গেল এর কোনো ধারণা আমার ছিল না। তখন হঠাৎ আমার মনে পড়ল যে কিছুক্ষণ আগে আর্য বলছিল যে সে পুরো বাড়িটি দেখতে চায়। মাহিকা নিশ্চয় তাকে বাড়ি দেখাচ্ছিল। তখন আমি বাড়ির বাইরে গেলাম এবং দেখলাম মাহিকা এবং আর্য বাড়ির লনে বসে কথা বলছে। ভাবি এবং দেবরের জুটি খুব ভালো মানিয়েছে। দেখে তো একদমই মনে হচ্ছিল না যে আর্য প্রথমবার মাহিকার সঙ্গে দেখা করেছে। তারা কথাবার্তা বলছিল এবং একে অপরকে ঠাট্টা মশকরা করছিল। তাই আমি সেখানে না গিয়ে আবার আমার ঘরে ফিরে এলাম। একদিন সকালে আমার একটি জরুরি অফিসের মিটিং ছিল, তাই আমি ল্যাপটপ খুলে বসেছিলাম। মিটিং শুরু হতেই আমি তাতে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু কিছুক্ষণ পর আমি দেখলাম মাহিকা তার কাপড় নিয়ে ঘরের বাইরে যাচ্ছে। তখন সে ইশারায় জানাল যে আমাদের ঘরের বাথরুমে গরম পানি আসছে না, তাই সে সাধারণ বাথরুমে যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টা পর আমার মিটিং শেষ হল। আমি আমার হুইলচেয়ারে বসে হলের দিকে যাচ্ছিলাম। হলের দিকে যাওয়ার পথে কমন বাথরুম ছিল। যখন আমি সেই বাথরুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম এবং সাথে সাথে আলিয়ার কণ্ঠস্বরও শোনা গেল। হঠাৎ আমার মনে হল, এই মেয়েটা তো মিটিংয়ে বসার আগেই বাথরুমে গিয়েছিল, অথচ এখনও বের হয়নি। মনে হচ্ছে প্রায় 1.5 ঘন্টা ধরে আরিয়া ও মেয়েটা বাথরুমে একসাথে আছে। আমার বাড়িতে একই হচ্ছে। এসব চিন্তা করে আমি বিভ্রান্ত হয়ে পড়ি, কারণ আমি অনেক বছর বিদেশে কাটিয়েছি। আমার মনে নানা অদ্ভুত চিন্তা আসতে লাগল। তখন আমি জোরে জোরে বাথরুমের দরজা ধাক্কাতে শুরু করলাম। প্রায় 5 মিনিট পর মেয়েটা দরজা খুল। মেয়েটা যখন বাইরে এলো, তখন দেখলাম তার অবস্থা খুব খারাপ ছিল। সে খুব ক্লান্ত লাগছিল, তার চোখেও জল ছিল। কিন্তু যখন আমার চোখ তার পেছনে গেল, তখন দেখলাম আরিয়া দাঁড়িয়ে আছে। সেও খুব ক্লান্ত দেখাচ্ছিল। তাদের মধ্যে কি চলছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। তাই আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, মেয়েটা, এটা কি হচ্ছে? তোমরা দুজন একসাথে বাথরুমে কি করছিলে? তখন মেয়েটা বলল, সঞ্জ, টেরেসের পানির ট্যাঙ্কে কিছু মিশ্রিত করা হয়েছে। যখন আমি এখানে স্নান করতে এসেছিলাম, তখনই আমার চোখে জ্বালা শুরু হয় এবং আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তাই আমি তোমাকে ডাকলাম, কিন্তু তুমি মিটিংয়ে ব্যস্ত ছিলে এবং তোমার কানে হেডফোন লাগানো ছিল, তাই আমার কণ্ঠস্বর শুনতে পাওনি। তখন আরিয়া বাথরুমে দৌড়ে আসে এবং সেও জ্বালায় কষ্ট পাচ্ছিল। এখন তুমি এসে আমার উপর রাগ করছ? মেয়েটার এই কথায় আমি বিভ্রান্ত হয়ে পড়ি, কারণ তার দেয়া কারণটা অদ্ভুত ছিল। মেয়েটা এবং আরিয়া দুজনেই ভেজা ছিল। মেয়েটা আরিয়াকে তোয়ালে এনে দিল। তখন আমার মনে হল, যদি আমার পা ভালো থাকত, তাহলে আমি দৌড়ে মেয়েটার সাহায্য করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার দুর্বল পায়ের কারণে আমি কিছুই করতে পারিনি। আমার দুর্বল পায়ের জন্য আমাকে দ্রুত চলাফেরায় অসুবিধা হতো। এখন হুইলচেয়ারই ছিল আমার ভরসা। মেয়েটা আমার উপর খুব রাগ করেছিল, তাই তার রাগ কমানোর জন্য সেই রাতে আমি তার কাছে গেলাম। কিন্তু সে আমার কাছে আসতে অস্বীকার করল। আমি তার চুলে আদর করতে লাগলাম, কিন্তু সে রেগে গিয়ে আমার হাত সরিয়ে দিয়ে হলের দিকে চলে গেল। তখন আমিও কোনোভাবে হুইলচেয়ারে বসে তাকে মানাতে হলের দিকে গেলাম। শেষ পর্যন্ত মেয়েটা আমাকে ক্ষমা করল এবং আমরা আমাদের বেডরুমে চলে গেলাম। ঘরে ঢুকেই আমি তাকে জড়িয়ে ধরলাম। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আরও গভীর হতে লাগল। কিন্তু ঠিক তখনই আরিয়া হঠাৎ করে আমাদের ঘরে ঢুকে পড়ল। তাকে হঠাৎ ঘরে দেখে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। তখন আরিয়া বলল, ভাইয়া, আমাকে গেম খেলার জন্য আপনার মোবাইলটা দরকার। তখন আমি আরিয়াকে বললাম, আরিয়া, এখন আমার বিয়ে হয়ে গেছে, তাই ঘরে ঢোকার আগে দরজা নক করতে হবে। সে সরি বলে মোবাইলটা নিয়ে চলে গেল, কিন্তু তার মুখে কোনো অনুভূতি ছিল না। সে একেবারে নিষ্পাপ মুখে এসে চলে গেল। তখন মেয়েটা আবার রেগে গিয়ে ঘুমাতে চলে গেল। মেয়েটার মেজাজ দিন দিন খারাপ হচ্ছিল, কারণ আমার কাজের চাপ অনেক বেড়ে গিয়েছিল। তাই আমি দীর্ঘ সময় ধরে আমার কাজে ব্যস্ত থাকতাম। আমাকে বাড়ি থেকেই কাজ করতে হতো। কিন্তু এখন আমার খাওয়ার সময়ও পাওয়া যেত না। যখনই আমি একটু ফাঁকা সময় পেতাম, তখন দেখতাম মেয়েটা আরিয়ার সাথে কথা বলছে। আগে যখনই আমার কিছু দরকার হতো এবং আমি ঘর থেকে মেয়েটাকে ডাকতাম, তখন সে সবকিছু তাড়াতাড়ি এনে দিত। কিন্তু এখন ধীরে ধীরে মেয়েটা আমার কণ্ঠস্বর শুনেও প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দিয়েছিল। একদিন আমাকে অফিসের কাজে বাইরে যেতে হল। সব ব্যবস্থা আমার কোম্পানিই করেছিল, তাই সেই দিন সকালে আমাকে নিতে কোম্পানির গাড়ি আসার কথা ছিল। কিন্তু সেই দিন সকালে মেয়েটা কমন বাথরুমে এতক্ষণ ছিল যে আমি তাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলাম।
কিন্তু সে বাথরুম থেকে বের হতে প্রস্তুত ছিল না। আমাকে কাজে যেতে দেরি হচ্ছিল, তাই আমার রাগ হতে লাগল। ঠিক তখনই মেয়েটা বাইরে এলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এতক্ষণ বাথরুমে কি করছিলে? তখন সে রেগে গিয়ে বলল, এই বাথরুমে আমি যতক্ষণ খুশি থাকতে পারি, তুমি আমাকে কিছুই জিজ্ঞাসা করতে পারো না। আর হ্যাঁ, তুমি এই বাথরুম ব্যবহার করতে পারবে না। যদি তুমি এই বাথরুম ব্যবহার করতে চাও, তবে 5 মিনিটের বেশি থাকতে পারবে না। যখনই আমি চাইব, আমি এই বাথরুমে যতক্ষণ খুশি থাকতে পারি, এবং তখন আমাকে ডিস্টার্ব করতে আসবে না। নিলে আমি তোমাকে তালাক দিয়ে দেব। মেয়েটার এই আচরণ আমার বোধগম্য হচ্ছিল না। আমি কখনো ভাবিনি যে সে আমার সাথে এভাবে কথা বলবে। তখন আরিয়া এই দৃশ্য দেখছিল। সেই বাথরুমে কি ছিল যা মেয়েটা আমাকে তালাক দিতে প্রস্তুত ছিল, এবং এত ছোট কারণে? তখন আমাকে কাজে যেতে হচ্ছিল, তাই আমি এই বিষয়ে বেশি মনোযোগ দিইনি। কিছুক্ষণ পরেই কোম্পানির গাড়ি আমাকে নিতে এসে গেল, এবং আমি চলে গেলাম। প্রায় 5 দিন পর আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে দেখলাম মেয়েটা খুব ক্লান্ত দেখাচ্ছিল, এবং এখন সে বাথরুমে অনেকক্ষণ ধরে বসে থাক। একদিন আমি বাথরুমে 5 মিনিটের বেশি ছিলাম, তখন মেয়েটা সেখানে এসে আমাকে বাথরুম থেকে টেনে বের করে দিল। তার এই আচরণ আমি কিছুই বুঝতে পারছিলাম না। তার এই আচরণ কিছুদিন ধরেই শুরু হয়েছিল, কিন্তু এর পিছনে আসল কারণ কি ছিল তা আমাকে জানতে হতো, নইলে আমাদের সংসার ভেঙে যেত। কারণ মেয়েটা সেই অনুযায়ী আচরণ করছিল, কিন্তু আমার দুর্বল পায়ের কারণে আমি কিছুই করতে পারছিলাম না। আমাদের ঝগড়ার কারণ ছিল সেই বাথরুম, তাই সেই বাথরুমে আসলে কি ছিল তা দেখার জন্য আমি সেখানে গেলাম। সেদিন মেয়েটা কেনাকাটার জন্য বাজারে গিয়েছিল। আমাকে সেই বাথরুমে যেতে কেউ আটকাতে পারবে না। আরিয়া তার সাথেই গিয়েছিল। বাড়িতে একা থাকায় আমি হুইল চেয়ারে ধীরে ধীরে সেই বাথরুমে পৌঁছালাম। তখন আমি বাথরুমের ভেতরে মনোযোগ দিয়ে দেখতে শুরু করলাম, কারণ মেয়েটার অদ্ভুত আচরণের কারণ এই বাথরুমেই পাওয়া যাবে, এবং আমি সেটাই খুঁজছিলাম। তখন দেখলাম বাথরুমের বাম দিক থেকে এক হালকা আলো আসছে। তখন সাহস করে একটু এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করলাম আলোটা কোথা থেকে আসছে। ঠিক তখনই ঘরের ঘণ্টি বেজে উঠল। মেয়েটা এসে গিয়েছিল। মেয়েটা তার চাবি দিয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল। আমাকে বাথরুমের কাছে দেখে মেয়েটার আগে ফেটে পড়। সে বলল, আমি তোমাকে এখানে আসতে মানা করেছিলাম, তবু তুমি আমার বাড়িতে না থাকলে এখানে কি করছ? তখন আমি মেয়েটাকে কিছু বললাম না এবং সোজা বেডরুমে চলে গেলাম। বাথরুমে সেই হালকা আলো কোথা থেকে আসছিল, এবং এর পিছনে কি ছিল তা আমি ভাবতে লাগলাম। বাথরুমের পিছনে কোনো গোপন ঘর কি আছে? প্রথমবার মেয়েটা পানির ট্যাঙ্কে কিছু মেশানোর কথা বলেছিল, এবং তখন বাথরুমে মেয়েটার সাথে আরিয়া ছিল। তারপরে যখনই মেয়েটা বাথরুম থেকে বের হতো, তার অবস্থা এমনই হতো। এমন আরিয়ার সাথে যাওয়ার পর এর মানে এই যে বাথরুমের পিছনে একটি গোপন ঘর আছে, যেখানে মেয়েটা কোনো ভুল কাজ করছিল, এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাওয়ার কারণে তার আমার প্রতি আগ্রহ কমে গিয়েছিল। তাই সে আমার উপর এত বিরক্ত ছিল। আমি এমনই ভাবছিলাম। আরেকটি বিষয় আমার নজরে এসেছিল। যখন মেয়েটা বাথরুম থেকে বের হয়ে তার ঘরে যেত, তখন আরিয়া তার পিছনে যেত। এটা বোঝা যাচ্ছে যে বাথরুমে একটি ছোট ঘর আছে, এবং সেখানে আরিয়া এবং মেয়েটা কোনো অসৎ কাজ করছিল। এখন আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, কারণ বাথরুমে ঘণ্টার পর ঘণ্টা থাকার বিষয়টা সন্দেহজনক ছিল। মেয়েটার আচরণ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছিল, এবং আমিও বুঝতে পারছিলাম কারণ মেয়েটা অনেক দিন ধরে আমার সাথে সময় কাটায়নি, এবং আগের মতো আমার কাছে আসত না। তাই এখন এই বিষয়ে আমাকে কিছু করতে হবে। কিছুদিন পর আমার সুযোগ এল। সেদিন ছিল আরিয়ার জন্মদিন, এবং তার জন্মদিনের জন্য বাড়িটা সাজাতে হবে। সাজানোর সরঞ্জাম আনতে আমি যেতে পারতাম না, তাই আরিয়া এবং মেয়েটা বাজারে গেল। এই সুযোগে আমি বাথরুমের কাছে গেলাম। অনেক কষ্ট করে আমি বাথরুমে প্রবেশ করলাম। সেখানে একটি ছিদ্র থেকে আলো আসছিল। আমি যখন সেই ছিদ্র দিয়ে তাকালাম, তখন যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণ যখন আমি ছিদ্র দিয়ে দেখছিলাম, তখন অন্য পাশ থেকে কেউ আমার দিকে তাকাচ্ছিল। সেই দৃশ্য দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আমাকে দেখছিল দুটি চোখ নয়, বরং শত শত চোখ। সেটা আসলে কি ছিল আমি বুঝতে পারছিলাম না। তখন আমি সেই এলাকা ভালো করে দেখলাম। সেখানে স্রেফ শত শত পুতুল রাখা ছিল। আমি এটা দেখেই ভারসাম্য হারিয়ে বাথরুমে পড়ে গেলাম। নিজেকে সামলে নিতেই মেয়েটা আমার পেছনে এসে দাঁড়াল। আমি তার দিকে তাকাতই। সে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধর। আমি তাকে জিজ্ঞেস করলাম, মেয়েটা এসব কি? তখন সে বলল, সঞ্জয়, আমাকে মাফ করো। গত কয়েকদিন ধরে আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি জানি না এর প্রভাব তোমার উপর কিভাবে পড়ছে। যখন আমরা এই বাড়িতে থাকতে আসি, তখন আমি খুব খুশি ছিলাম, কিন্তু কিছুদিন পর বাথরুমে এই ছিদ্র দিয়ে আলো দেখতে পায়। এখানে তুমি এখন তাকাত। আমি যখন তাকালাম, সেখানে আমার দাদির পুতুলগুলো দেখলাম। আমার দাদির পুতুলের খুব শখ ছিল। তার কাছে শত শত পুতুল ছিল, কিন্তু সেই পুতুলগুলো দেখার পর থেকেই আমার মধ্যে এক অদ্ভুত নেতিবাচকতা আসতে শুরু করে। আমি আমার দাদিকে খুব মিস করতে শুরু করি। তাই যখনই বাথরুমে যাই, ঘণ্টার পর ঘণ্টা কাঁদি, এবং কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয় যা তুমি আমাকে বাইরে দেখো।
এই সব শুনে আমি বুঝতে পারছিলাম না যে কি করব। আমি ভেবেছিলাম মেয়েটার এই অবস্থার কারণ কিছু এবং অন্য কিছু, কিন্তু আসলে সে আবেগগতভাবে আটকে ছিল। ঠিক তখনই আরিয়া এসে আমাকে হুইল চেয়ারে বসাল। সে বলল, সঞ্জয় ভাইয়া, আমি প্রতিদিন মেয়েটার এই কান্না দেখতাম। বাথরুম থেকে বের হয়ে আমি তাকে জিজ্ঞেস করার চেষ্টা করতাম, কিন্তু সে আমাকে কিছুই বলত না। সে নিজেই ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিল, এবং এই জন্য তার এই অবস্থা। মেয়েটা তার দাদিকে খুব ভালোবাসত, তাই সে আবেগগতভাবে সেই জিনিসগুলোতে আটকে ছিল। তাকে এই মানসিক অবস্থা থেকে বের করা খুব জরুরি ছিল। এজন্য আমি আমার এক মনোবিদ বন্ধুর সাহায্য নিয়েছিলাম, এবং ধীরে ধীরে মেয়েটা এখন সেই সব কিছু থেকে বেরিয়ে আসছে। বন্ধুরা, মানুষ কখন কোথায় এবং কিতে আটকে যাবে এবং তার কি অবস্থা হবে আমরা বলতে পারি না। তাই আমাদের মনের কথা বলার জন্য সবার একজন না একজন থাকা উচিত। সেটা আপনার আত্মীয় হতে পারে বা আপনার বন্ধু। এতে বোঝা যায় যে খোলামেলা মনের কথা বললে জীবন অবশ্যই আনন্দময় হতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আমার নাম মনোজ, আর এই গল্পটা সেই সময়ের যখন আমরা পাটনায় থাকতাম। আমাদের বাড়ির সামান্য দূরত্বেই ছিল একটা ফাঁকা মাঠ, যেখানে প্রতিদিন বিকেলে আমরা ক্রিকেট খেলতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই মাঠের একদম পাশে ছিল সাবিত্রী আন্টির বাড়ি। তারা বেশি দিন হয়নি এখানে এসেছেন। আমরা এখনও তাদের ভালো করে চিনতাম না। পুরো বাড়িতে আমরা শুধু এই দম্পতিকেই দেখতাম। আঙ্কেল সকালে কাজে চলে যেতেন আর ফিরতেন রাত গভীরে। ফলে দিনের বেশিরভাগ সময়ে সাবিত্রী আন্টি একাই থাকতেন। আশেপাশের কেউই ঠিকমতো জানত না তারা কেমন মানুষ, কোথা থেকে এসেছেন। আন্টিও তেমন কারো সঙ্গে মিশতেন না, আর কেউ তাদের বাড়ির কাছেও যেত না। আমাদের খেলায় সবচেয়ে বড় সমস্যা ছিল যখনই আমরা ব্যাটিং করতাম আর একটু জোরে শট লাগত, ব্যাস, বল গিয়ে পড়ত ঠিক আন্টির বাড়ির ভেতরে। আর কি কপাল! আন্টি শুধু যে বল ফেরত দিতেন না, উল্টো বেরিয়ে এসে আমাদের ঝাড়িয়েও দিতেন। আমরা যথাসাধ্য চেষ্টা করতাম যেন বল তাদের বাড়িতে না যায়, কিন্তু তারপরও প্রায় প্রতিদিনই অন্তত একটা বল ওই বাড়িতে হারিয়ে যেত। নতুন নতুন বল কিনতে কিনতে আমরা সবাই হাঁপিয়ে উঠেছিলাম। অবশেষে আমরা একটা সিদ্ধান্ত নিলাম, যে ছেলের ব্যাটিংয়ে বল আন্টির বাড়িতে যাবে তাকেই নতুন বল কিনতে হবে। এই সিদ্ধান্তের পর আমরা আরও সতর্ক হয়ে খেলতে লাগলাম। কিন্তু খেলায় আবেগ বলে একটা ব্যাপার থাকে, তাই মাঝে মাঝে কারো না কারো ব্যাট থেকে জোরালো শট যেতেই থাকত, বিশেষ করে যখন বলটা একটু ঢিলেঢালা আসত। বন্ধুরা, ভাগ্য বলে একটা ব্যাপার আছে, আর সেটা সবার জীবনে কখনো না কখনো খারাপ দিক থেকেই ধারা দেয়। সেই দুর্ভাগ্য একদিন আমারও হল। আমি ব্যাটিং করছিলাম, আর আমার এক বন্ধু যেন ইচ্ছে করেই আমাকে একের পর এক সহজ বল দিচ্ছিল। প্রথমে আমি পাত্তা দিইনি, কিন্তু সে যখন ক্রমাগত এটা করতে লাগল, তখন আর মাথা ঠিক রাখতে পারলাম না। রাগের মাথায় ব্যাট চালিয়ে দিলাম, আর যা হবার তাই হল। বলটা খুব জোরে উড়ে গিয়ে সোজা গিয়ে পড়ল আন্টির বাড়ির ভেতরে। শট খেলার আনন্দ যতটা হয়েছিল, ততটাই ভয় পেয়েছিলাম পরক্ষণেই। কারণ আমি জানতাম আমার পকেট তখন একদম ফাঁকা, আর বন্ধুরা তখন চারপাশ থেকে আমাকে চাপ দিতে লাগল, শিগগিরই নতুন বল কিনে আন, খেলা শুরু করতে হবে। কিন্তু সমস্যা একটাই, আমার কাছে 1 টাকাও ছিল না। এলাকার দোকানদারও আমাদের বাকিতে বল দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর বন্ধুরাও আমার মতোই ফকির। শেষমেশ ভাবলাম, যেহেতু নতুন বল কেনার উপায় নেই, তার চেয়ে বরং আন্টির কাছ থেকেই বলটা চাই। যদি ভাগ্য সহায় হয় তাহলে হয়তো ফেরতও পেতে পারি, আর না চাইলে তো বন্ধুদের কাছেই অপদস্থ হতে হবে। এই চিন্তা মাথায় নিয়ে ভয়ে ভয়ে আন্টির বাড়ির দরজায় গিয়ে বেল বাজালাম। আন্টি দরজা খুলে তীক্ষ্ণ চোখে তাকালেন, যেন আমার আশাটা তার জন্য বিরক্তির চূড়ান্ত পর্যায়ে। এরপর বেশ রাগত স্বরে বললেন, কি ব্যাপার? আমি গলা শুকিয়ে গেলেও সাহস সঞ্চয় করে বললাম, আন্টি, আমাদের বলটা আপনার বাড়িতে পড়েছে। বলতে বলতেই মুখে একটা নিষ্পাপ ভাব এনে দাঁড়িয়ে রইলাম, চোখ নামিয়ে নিলাম, যেন খুবই অনুতপ্ত। আমি জানি না আমার ওই অবস্থা দেখে আন্টির মন নরম হয়েছিল নাকি অন্য কোনো কারণে, তবে তিনি একটু শান্ত হলেন মনে হল। তাই সুযোগ বুঝে আরও একটু করুণ গলায় বললাম, প্লিজ আন্টি, আজকের মতো বলটা দিয়ে দিন, পরবর্তীতে আমরা খুব সাবধানে খেলব। আমার কথা শুনে আন্টি জিজ্ঞাসা করলেন, বল না দিলে কি করবে? আমি সরলভাবে বললাম, তাহলে আমাকে নতুন বল কিনতে হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। এই প্রথমবার আন্টির মুখে সামান্য হাসির আভাস দেখলাম। তিনি বললেন, মাসের শুরুতেই তোমার কাছে টাকা নেই? তোমার কি হাত খরচ পাওয়া হয় না? আমি দ্রুত উত্তর দিলাম, পাই তো, কিন্তু সব শেষ হয়ে গেছে। উল্টে কিছু ধারও করে ফেলেছি। শুনে আন্টি অবাক হয়ে বললেন, কিন্তু শেষ হলে কেন? আমি ইতস্তত করে বললাম, আসলে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন ছিল, তো তাকে একটা উপহার কিনে দিয়েছি। আমার কথা শুনে আন্টি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন।
তারপর হেসে বললেন, এই তো সমস্যা। আচ্ছা, একটু দাঁড়াও। তিনি ভেতরে গেলেন, আর আমি তখন দুরু দুরু বুকে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আন্টি ফিরে এলেন, আর তার হাতে ছিল আমাদের সেই হারিয়ে যাওয়া বল। বলটা হাতে পেয়েই মনে হল প্রাণ ফিরে পেলাম। এরপর বলটা আমাকে দেওয়ার আগে তিনি বললেন, একটা কথা বলো, যদি আমি বলটা না দিতাম তাহলে কি করতে? আমি আত্মবিশ্বাস নিয়ে বললাম, তাহলে কোনোভাবে নতুন বল জোগাড় করতাম আর প্রতিদিন আপনার দরজায় এসে বেল বাজিয়ে যেতাম। আমার কথা শুনে আন্টি আবার হেসে উঠলেন, আর আমিও তখন হাফ ছেড়ে বাঁচলাম। আমার কথা শুনে সে আবার অবাক হয়ে গেল এবং বলল, ওহ, তাহলে যার বল পাওয়া যায় না সেই এই কাজ করে। তারপর যেন কিছু একটা মনে পড়ল, সে বলল, আচ্ছা তাই তো, তাহলে ব্যাপারটা এটা ছিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মুখ রাগে লাল হয়ে গেল। তবে সে আমাকে কিছু বলল না, শুধু চুপচাপ আমার হাতে চুলগুলো ধরিয়ে দিল। আমি চুল নিয়ে ফিরে যাওয়ার জন্য ঘুরতেই সে বলে উঠল, শুনো, তোমার বন্ধুদের বলে দিও যেন তারা আর আমাদের দরজার ঘণ্টি বাজায় না। চুল তো আমি দিয়েই দেব, তবে একটা শর্ত আছে, চুল শুধু তুমিই নিতে আসবে। আমি বললাম, ঠিক আছে আপু, শুধু আমিই আসব। তারপর আমি সেখান থেকে চলে এলাম। বাড়ি ফিরে গিয়ে যখন বন্ধুদের সব বললাম, তারা খুব খুশি হল। কিন্তু আমার জন্য যেন এক দুঃসময় শুরু হয়ে গেল, কারণ এখন যখনই চুল কোথাও পড়ত আমাকেই গিয়ে নিতে হতো। আর প্রতিদিনের মতোই আপু আমাকে 24টা কথা শুনিয়ে তারপর চুল দিত। এই নিয়মিত আসা যাওয়ার ফলে প্রথমে আমাদের মধ্যে কেবল সাধারণ কুশল বিনিময় হতো, পরে একটু বন্ধুত্ব হয়ে গেল। এখন তো অবস্থা এমন দাঁড়াল যে চুল দেওয়ার সময় আপু আমার প্রেমিকা আছে কিনা এসবও জিজ্ঞেস করত। আমিও নির্দ্বিধায় সব বলতাম। এভাবেই আমাদের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়ে উঠল। কখনো কখনো আপু আমাকে চা অফার করত, আবার কিছুদিন পর আমি নিজে গিয়ে তার বাসা থেকে চা নিয়ে আসতাম। আরেকটা ব্যাপার ছিল, যেদিন আমি খেলতে যেতাম না আর চুল যদি তার বাসায় গিয়ে পড়ত, তখন সে কাউকেই চুল দিত না, শুধু আমিই তার বাসা থেকে চুল নিয়ে আসতে পারতাম। একদিন যখন আমি তার বাসা থেকে চুল নিতে গিয়েছিলাম, দেখলাম আপু ভীষণ চিন্তিত। তার মুখের রং বদলে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, আপু, সব ঠিক আছে তো? সে ভীত গলায় বলল, মার হঠাৎ শরীর খুব খারাপ হয়ে গেছে। সেই সময়ে তার মা তাদের বাসায় বেড়াতে এসেছিলেন। আমি বললাম, ওষুধ খাওয়াননি? সে বলল, ওষুধ শেষ হয়ে গেছে, তাই এমন অবস্থা হয়েছে। তারপর সে একটু ইতস্তত করে বলল, শুনো, যদি তুমি কিছু মনে না করো, তুমি কি আমাকে ওষুধ এনে দিতে পারবে? আমি বললাম, এতে মনে করার কি আছে, বলো, কোনো ওষুধ আনতে হবে? সে বলল, এটা খুব জরুরি, প্লিজ 10 থেকে 15 মিনিটের মধ্যে এনে দাও, নাহলে মার অবস্থা আরও খারাপ হতে পারে। সে তাড়াতাড়ি একটা কাগজে ওষুধের নাম লিখে আমাকে দিল এবং বলল, যত দ্রুত সম্ভব নিয়ে এসো, খুব কম সময় আছে। আমি কাগজ নিয়ে দৌড় দিলাম। রাস্তায় একটা খেলার মাঠ পড়ল। সেখানে আমি চুল বন্ধুদের দিয়ে বললাম, তোমরা খেলো, আমি আপুর জন্য ওষুধ নিয়ে আসছি। তারপর আমি দ্রুত ফার্মেসিতে গেলাম। ওষুধের নাম দেখাতেই দোকানদার বলল, এটা তো শেষ হয়ে গেছে। আরেকটা ফার্মেসি একটু দূরে ছিল, তাই আমি আরও জোরে দৌড়ালাম। সৌভাগ্যবশত সেখানে ওষুধ পাওয়া গেল। আমি দেরি না করে ওষুধ নিয়ে দ্রুত আপুর বাসায় গেলাম। সে দরজার সামনে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমি ওষুধ দিয়ে দিলাম, তখন আমার নিঃশ্বাস ধরফর করছিল, শরীর ঘামে ভিজে গিয়েছিল। আপু ওষুধ নিয়ে ভেতরে চলে গেল এবং বলল, তুমি ড্রয়িং রুমে গিয়ে একটু বসো, পাখার নিচে থাকো, বেশি ঠান্ডা করো। আমি গিয়ে পাখার গতি বাড়িয়ে দিলাম এবং সোফায় বসলাম, কিন্তু গরম কমছিল না। আমি শার্ট খুলে পাখার নিচে শুয়ে পড়লাম। কয়েক মিনিটের মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, কিন্তু যখন ঘুম ভাঙল, দেখি আপু সামনের সোফায় বসে আমার দিকে তাকিয়ে হাসছে। আমাদের চোখাচোখি হতেই সে হেসে বলল, তুমি তো একদম ক্লান্ত হয়ে গিয়েছ। তারপর সে বলল, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যদি এত দ্রুত ওষুধ না আনতে জানি না কি হতো। সে টেবিলের দিকে ইশারা করে বলল, সামনে ঠান্ডা শরবত রাখা আছে, উঠে খেয়ে নাও। তার কণ্ঠে এক ধরনের কোমলতা ছিল। আমি যখন নিজের দিকে তাকালাম, দেখলাম আমি এখনো শার্টহীন। লজ্জায় তাড়াতাড়ি শার্ট পরতে গেলাম, কিন্তু তার আগেই সে বলল, না, তা লাগবে না। আমি এটা বলিনি যে তুমি বিদেশি শার্ট পরে নাও। আমি জানতাম তুমি খুব জোরে দৌড়ে এসেছিলে, আর তার আগেও 2-3 ঘন্টা ধরে খেলা করছিলে। এটা স্বাভাবিক ব্যাপার, ভয় পাওয়ার কিছু নেই। এখন তাড়াতাড়ি উঠে ঠান্ডা শরবত খেয়ে নাও। তার কথা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম। আমি জিজ্ঞেস করলাম, আপুর মা এখন কেমন আছেন? সে হালকা হাসল, ভালো আছে, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন। আমি আবার শার্ট পরতে যাচ্ছিলাম, তখন সে বলল,
থাক, বসে থাকো, আমি তোমাকে শরবত এনে দিচ্ছি। সে উঠে গেল এবং কয়েক মুহূর্ত পর একটা গ্লাসে ঠান্ডা শরবত নিয়ে ফিরে এল। গ্লাসটা আমার হাতে দিল, কিন্তু তার দৃষ্টি তখনও আমার শরীরের দিকে আটকে ছিল। এটা বুঝতে পেরেই আমি আবার শার্ট পরার চেষ্টা করলাম। তখন সে বলল, আরে না, এখনই পরার দরকার নেই। তোমার শরীরের ঘাম এখনো শুকায়নি, আর জামাও ভেজা। একটু শুকিয়ে নাও, তারপর পরো। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এত ঘাবলে যাচ্ছ কেন? আমি বললাম, না না, আমি মোটেও ভয় পাচ্ছি না। সে আমার দিকে এগিয়ে এসে বলল, বাহ, ভয় পাচ্ছ না, তাই না? তাহলে তোমার মুখের রং এত ফ্যাকাশে হয়ে গেল কেন? সে কথার মধ্যে ছিল, কিন্তু তার চোখ ছিল আমার শরীরের দিকে। আমি ভাবলাম, সত্যিটা বলাই ভালো। আপু, আসলে আমি আপনাকে ভয় পাই। সে অবাক হয়ে গেল। আমাকে ভয়? কেন? আমি কি কোনো ভূত যে আমাকে দেখে ভয় পাবে? তারপর নিজেই হেসে বলল, আমাকে ভয় পেও না, আমরা বন্ধু, তাই তো? আমি খুব রাগী মানুষ, আর আমার রক্তচাপও একটু বেশি। কিন্তু এই রাগ অন্যদের জন্য, তোমার জন্য নয়। কখনো কি তোমাকে রেগে কথা বলেছি? তারপর সে মুচকি হাসল। আমি তখন ছোট ছিলাম, কিন্তু এতটাও ছোট ছিলাম না যে তার ইঙ্গিতগুলো বুঝতে পারব না। তাছাড়া আপুকে আমার বেশ ভালোই লাগত। আমি তার হাত থেকে শরবতের গ্লাস নিয়ে ধন্যবাদ দিলাম। শরবত খেতে খেতে গল্প চলতে লাগল। আমি জিজ্ঞেস করলাম, আপু, তোমরা কজন ভাইবোন? আমার প্রশ্ন শুনে সে এক মুহূর্ত চুপ করে রইল। তারপর অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকাল। আমরা 5 ভাইবোন। কিছুক্ষণ রুমটা নিস্তব্ধ হয়ে গেল। এমন নীরবতা, যা সাধারণত ঝড় আসার আগে দেখা যায়। আমরা দুজনেই এই নীরবতার ইঙ্গিত বুঝতে পারছিলাম, কিন্তু দুজনেই যেন কিছু জানি না এমন ভাব করছিলাম। সে চোখ নামিয়ে পায়ের আঙুল দিয়ে কার্পেটে আঁকিবুকি কাটছিল, আর আমি চুপচাপ তাকিয়েছিলাম। হঠাৎ একটা বুদ্ধি এল আমার মাথায়। আমি বললাম, আপনিও দেখি বেশ গরম অনুভব করছেন। সে আমার দিকে তাকিয়ে বলল, গরমকালে গরমই লাগবে, তাই না? নাকি ঠান্ডা লাগবে? আমি কোনো উত্তর দিলাম না, শুধু কার্পেটের ওপর আঙুল ঘুরাতে ঘুরাতে বললাম, আপনাকেও কিন্তু একটা ঠান্ডা শরবতের খুব দরকার। তারপর আমি উঠে গিয়ে শরবত ঢেলে আনলাম এবং তার হাতে দিলাম। সে শরবত খেতে লাগল। তখনই আমার মাথায় একটা দুষ্টুমি ভরা চিন্তা এল। আমি মজা করে বললাম, আচ্ছা আপু, এবার কি গরম একটু কমল? সে হাসল, উল্টো আরও বেড়ে গেল। তারপর আমরা এমন এক খেলা খেললাম, যা বললে পুরো মাটি ভিজে যাবে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? মতামত কমেন্টে জানাবেনি। গল্পটি পছন্দ হলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। হ্যালো বন্ধুরা, আমার নাম কবিতা। আমার বয়স 21 বছর। যখন আমি যৌবনের দোরগোড়ায় পা রাখলাম, তখন লোকেরা আমাকে দেখে পাগল হয়ে যেত। কিন্তু আমি কখনো কাউকে পাত্তা দিতাম না। আমি আমার দাদা রোহিতের সঙ্গে থাকি। আমার ভাবি মনীষা একটা স্বার্থপর মানুষ বলে বেরিয়ে পড়ল। সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল। কারণ দাদার চাকরি ছিল না, আর সে দিনরাত মদে ডুবে থাকত। দাদা আমাকে খুব ভালোবাসে, আর তার বাইরে এই দুনিয়ায় আমার কেউ নেই। আত্মীয়রা শুধু টাকার পিছনে ছোটে। আমি গ্র্যাজুয়েশনের পর সেলাইয়ের কাজ শিখে নিয়েছি। এখন বাড়ির খরচ চালাতে কাপড় সেলাই করি। দাদা আজও ভাবিকে খুব ভালোবাসে, প্রায়ই তার কথা ভেবে মন খারাপ করে। দাদা সবসময় বলে, কবিতা, একদিন তোর ভাবি ফিরে আসবে, কিন্তু আমি জানি সে কখনো ফিরবে না। ভাবির ধনসম্পদ আর নামডাকের এত নেশা চড়েছে যে সে গরিবীর মধ্যে আর ফিরবে না। বাড়ির সব কাজ সেরে আমি আমার সেলাই মেশিনের সামনে বসে পড়ি। একদিন সন্ধ্যায় দাদা বাইরে থেকে ফিরল। আমি তাকে কিছু টাকা দিয়ে বললাম, দাদা, বাইরে খিদে পেলে চাটা খেয়ে নিও। সে হেসে বলল, তুই আমার কত খেয়াল রাখিস। আমি ভেবেছিলাম, দাদা যদি মদ ছেড়ে দেয় তাহলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই রাতে সে বেশি মদ খেয়ে ফিরেছিল। আমি রেগে বললাম, আমি বলেছিলাম না বাড়িতে এসে খাবে? বন্ধুদের সঙ্গে এত খাও কেন? জেনতেন করে তাকে ধরে চেয়ারে বসালাম আর খেতে দিলাম। তার মাতাল অবস্থা দেখে বুঝলাম, দাদার এই অভ্যাস না বদলালে আমি কিছুই করতে পারব না। পরদিন একটা বিয়েতে যাওয়ার কথা ছিল। বাড়ির কাজ সেরে দাদাকে বললাম, গরম জল রেখে দিয়েছি, গোসল করে নাও। গোসল করে বেরিয়ে এলে তার কোমর থেকে গামছা পড়ে গেল। আমি তাড়াতাড়ি তুলে দিয়ে বললাম, একটু খেয়াল রাখো, আমাদের পার্টিতে যেতে হবে। বিয়ের পার্টি ছিল দারুণ, রঙিন আলো, মিষ্টি সঙ্গীত, আর নানা রকমের খাবারের আয়োজন। আমরা বরকনেকে উপহার দিলাম, তারপর খেতে বসলাম। দাদা একটা ড্রিঙ্ক নিল, আমি কোল্ড ড্রিঙ্ক খেলাম। পার্টিতে দাদা একজন সুন্দরী মহিলার সঙ্গে কথা শুরু করল, যে ভাবির পুরনো বন্ধু সুনিতা বলে পরিচয় দিল। সুনিতা দাদার হাত ধরে নাচতে নিয়ে গেল।
এটা দেখে আমার মনে একটু জ্বালা হচ্ছিল। নিজেকে বললাম, কবিতা, ও তোমার দাদা, স্বামী নেয়, তারও তো মন চায় কারোর সঙ্গে কথা বলতে। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় দাদা মনমরা ছিল। আমাকে বলল, তোর ভাবির কমতি কখনো পূরণ হবে না। তার অবস্থা দেখে আমার মন ভেঙে গেল। ভাবলাম, দাদাকে এভাবে ছেড়ে দেওয়া যায় না, তাকে সাহায্য করতে হবে। রাতে তার ঘরে গিয়ে তাকে শুইয়ে দিলাম আর তার মদের বোতলটা তুলে ফেলে দিলাম। ঠিক করলাম, এবার থেকে দাদাকে নতুন করে শুরু করার জন্য তৈরি করব। জীবন যেমনই হোক, আশার হাত কখনো ছাড়তে নেই। সেই রাতের পর আমি দাদার সঙ্গে কথা বলার মন স্থির করলাম। সকালে তার জন্য চা বানিয়ে বললাম, দাদা, এবার বড্ড বেশি হয়েছে, তুমি এভাবে থাকতে পারো না। ভাবি যা করেছে সেটা তার ভুল, কিন্তু তুমি নিজেকে কেন শেষ করে দিচ্ছ? দাদা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কবিতা, তোর ছাড়া আমি কিছুই না। কিন্তু ভাবির কথা মনে পড়লে নিজেকে সামলাতে পারি না। মনে হয় সব শেষ হয়ে গেছে। আমি তার হাত ধরে বললাম, সব শেষ হয়নি, আমি আছি তোমার সঙ্গে। কিন্তু তুমি নিজেকে না বদলালে আমাদের বাড়িটা ধ্বংস হয়ে যাবে। আমাদের একসঙ্গে এই অন্ধকার থেকে বেরোতে হবে। সেদিন আমি দাদার মদ খাওয়ার অভ্যাসে লাগাম দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তার রুটিন বদলানোর চেষ্টা করলাম। তাকে ভোরে উঠে হাঁটতে যাওয়ার জন্য উৎসাহ দিলাম। বাড়ির কাছে একটা ছোট্ট সেলাই স্কুল খোলার পরামর্শ দিলাম। প্রথমে দাদার খুব কষ্ট হল, কিন্তু আস্তে আস্তে তার দিনচর্যা বদলাতে লাগল। আমি আমার সেলাই মেশিনে বানানো কাপড় বাজারে বেচতে শুরু করলাম। দাদাও আমাকে সাহায্য করতে লাগল আর সেলাই স্কুলে বাচ্চাদের পড়াতে শুরু করল। কয়েক মাস পর আমাদের জীবনে বড় পরিবর্তন এলো। দাদার মদের নেশা প্রায় ছুটে গেছে, বাড়িতে সুখ ফিরে এসেছে। একদিন দাদা আমাকে বলল, কবিতা, তোর পরিশ্রম আর ভালোবাসা আমাকে নতুন জীবন দিয়েছে। তুই আমার বোন বলে আমি খুব খুশি। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। একদিন বাজার থেকে ফিরছি, হঠাৎ ভাবির সঙ্গে দেখা। সে একজন বড়লোকের সঙ্গে ছিল, কিন্তু তার চোখে দুঃখ স্পষ্ট দেখা যাচ্ছিল। আমাকে দেখে সে চিনতে পেরে কাঁদতে লাগল। বলল, কবিতা, আমাকে মাফ করে দে, আমি যা করেছি তা ভুল ছিল। কিন্তু তোর দাদার অবস্থা দেখে আমি নিজেকে অসহায় ভেবে বাড়ি ছেড়েছিলাম। আমি বললাম, ভাবি, তোমার চলে যাওয়ার পর আমাদের জীবন খুব কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমরা নিজেদের সামলে নিয়েছি। ফিরতে চাইলে সেটা দাদার সিদ্ধান্ত হবে। ভাবি আমাদের বাড়ি এলো। দাদা তাকে দেখে চোখে জল এলো। বলল, মনীষা, আমি তোকে কখনো ক্ষমা করিনি, কিন্তু তোর নন্দ আমাকে বদলে দিয়েছে। তুই সত্যি ফিরতে চাস তো নিজেকেও বদলাতে হবে। ভাবি প্রতিশ্রুতি দিল যে সে পরিবারের জন্য সব ছেড়ে আমাদের জীবনে আবার সুখ ফিরিয়ে আনবে। এভাবে আমাদের ভাঙা সংসার আস্তে আস্তে জোড়া লাগতে শুরু করল। কবিতার বাড়িতে এখন খুশি আর শান্তি। তার সংগ্রাম আর সাহসে দাদা আর পরিবার আবার দাঁড়িয়ে উঠল। জীবন তাদের আরেকটা সুযোগ দিল, আর এবার তারা সেটা হারাতে দিল না। ভাবি ফিরে আসার পর বাড়িতে একটা অদ্ভুত পরিবেশ ছিল। দাদা তাকে মাফ করে দিয়েছিল, কিন্তু তাদের মধ্যে নীরবতা কাটছিল না। আমি মাঝে মধ্যে দুজনকে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু সময়কেও তার কাজ করতে দেওয়া দরকার ছিল। একদিন ভাবি আমার কাছে এসে বলল, কবিতা, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু এখন নিজেকে বদলাতে চাই। বাড়ির দায়িত্বে তোর আর দাদার সঙ্গে থাকতে চাই। আমাকে একটা সুযোগ দিবি? আমি ভাবিকে জড়িয়ে ধরে বললাম, ভাবি, সুযোগ নেয়, আমরা একটা নতুন শুরু করব। কিন্তু এর জন্য তোমাকে আর দাদাকে একে অপরের সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে। সেই সন্ধ্যায় আমি দাদা আর ভাবিকে একসঙ্গে বসিয়ে বললাম, আমরা এই বাড়িটাকে আবার সুখী করতে পারি যদি তোমরা একে অপরের সঙ্গ দাও। দাদা, ভাবিকে একটা সুযোগ দাও। আর ভাবি, তুমি দাদার সঙ্গে মিলে বাড়িটা সামলাও। এরপর ভাবি আমার সঙ্গে সেলাই স্কুলে হাত লাগাল, আর দাদাও বাচ্চাদের পড়াতে শুরু করল। আস্তে আস্তে দাদা আর ভাবির মধ্যে যে মন কষাকষি ছিল তা কমতে লাগল। আমি সেলাই স্কুলটাকে আরও বড় করার পরিকল্পনা করলাম। দাদা পরামর্শ দিল, আমরা এর জন্য একটা ছোট দোকান খুলতে পারি, যেখানে কাপড় সেলাই আর বেচার কাজ হবে। আমি আমার জমানো টাকা আর একটু ধার করে দোকান খুললাম। দেখতে দেখতে দোকান জমে উঠল। আমাদের স্কুলের বাচ্চারা যে ডিজাইনগুলো বানাত সেগুলোও বিক্রি হতে লাগল। এটা দেখে দাদা আর ভাবি আমার জন্য গর্ববোধ করল। একদিন হঠাৎ ভাবির সেই প্রেমিক আমাদের বাড়িতে চলে এলো। তাকে দেখে দাদার মুখ রাগে লাল হয়ে গেল, কিন্তু ভাবি দাদাকে থামিয়ে বলল, রোহিত, এই লোকটা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি আজ ওকে মাফ করতে এসেছি, যাতে আমার মনের কষ্টটা মিটে যায়। ভাবি সেই লোকটার দিকে তাকিয়ে বলল, তোমার সঙ্গে যে সময় কাটিয়েছি সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আজ আমি আমার ভুল স্বীকার করছি, আর তোমাকে বলতে এসেছি, আমি এখন আমার নন্দ আর স্বামীর সঙ্গে সুখে আছি।
দয়া করে আমার জীবনে আর কখনো এসো না। সেই দিনের পর দাদা আর ভাবির সম্পর্কে একটা নতুন উষ্ণতা এলো। তারা দুজনে মিলে আমার সঙ্গে কাজটাকে আরও বড় করতে লাগল। কয়েক বছর পর আমার সেলাইয়ের কাজ এত বাড়ল যে সেটা পুরো শহরে নাম করল। ভাবি আর দাদা আমার উৎসাহ বাড়াতে কোনো কমতি রাখল না। আমাদের স্কুল থেকে অনেক মেয়ে নিজের পায়ে দাঁড়াল। এটা দেখে আমার বুক গর্বে ভরে উঠল। একদিন দাদা বলল, কবিতা, তুই আমাকে আর তোর ভাবিকে নতুন জীবন দিয়েছিস। আজ তুই আমাদের মাথা গর্বে উঁচু করেছিস। আমি হেসে বললাম, দাদা, আমি শুধু সেটাই করেছি যেটা আমার করা উচিত ছিল। তুমি আর ভাবি আমার শক্তি। দাদা, ভাবি আর আমি এখন একটা সুখী পরিবার হয়ে গেছি। আমাদের বাড়ির দেয়ালে এখন খুশির ছবি ঝোলানো আছে। জীবন আমাদের শিখিয়েছে ভালোবাসা আর সঙ্গ দিয়ে সব কষ্ট জয় করা যায়। এভাবে কবিতা তার সংগ্রাম আর প্রিয়জনের ভালোবাসা দিয়ে শুধু নিজের বাড়িটাই সাজায়নি, অন্যদের জন্য একটা উদাহরণ হয়ে উঠল। দোকান আর সেলাই স্কুলের সাফল্যের পর আমাদের জীবনে স্থিরতা এলো। কিন্তু আমার মনে হল আরও অনেক কিছু করার আছে। ভাবলাম, যদি আমার অভিজ্ঞতা দিয়ে অন্যদের সাহায্য করতে পারি, তাহলে আমার পরিশ্রমের আসল উদ্দেশ্য পূরণ হবে। একদিন ভাবি আর দাদাকে বললাম, আমি চাই আমাদের সেলাই স্কুলটাকে একটা প্রশিক্ষণ কেন্দ্রে বদলে দিই, যেখানে শুধু সেলাই নয়, আরও অনেক কিছু শেখানো হবে, যাতে আরও মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে। ভাবি সঙ্গে সঙ্গে সমর্থন করে বলল, কবিতা, আমরা যা ভোগ করেছি সেটা যেন আর কোনো মেয়ের না হয়। এই কাজটা আমাদের বট করে করা উচিত। দাদাও রাজি হল। তারপর আমরা আশপাশের গ্রামে গিয়ে মেয়েদের সঙ্গে কথা বললাম। তাদের আমাদের কেন্দ্রে এসে নতুন কিছু শেখার জন্য উৎসাহ দিলাম। প্রথমে কিছু মেয়ে ইতস্তত করল, কিন্তু আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়তে লাগল। তবে এটা এত সহজ ছিল না। সমাজে কিছু লোক ছিল যারা মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে দেখে খুশি হতো না। তারা আমাদের তিরস্কার করে বলত, মেয়েদের কাজ বাড়ি সামলানো, এসব চাকরিবাকরি তাদের জন্য নয়। একদিন আমাকে গ্রামের পঞ্চায়েতে ডাকা হল। সেখানে কিছু লোক আমাদের কাজ নিয়ে প্রশ্ন তুলল। আমি সাহস করে বললাম, আমি মেয়েদের তাদের হক দেওয়ার কাজ করছি। আপনারা চাইলে এটা বন্ধ করতে পারেন, কিন্তু এতে কারও ভালো হবে না। প্রত্যেক মেয়ের নিজের জীবন সামলানোর অধিকার আছে, আর আমি সেই অধিকার দেবী। আমার কথায় অনেকে ভাবতে বাধ্য হল। আস্তে আস্তে সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে লাগল। আমাদের প্রশিক্ষণ কেন্দ্র ধীরে ধীরে নাম করল। সেখান থেকে অনেক মেয়ে শিখে নিজের পায়ে দাঁড়াল। তাদের সাফল্য দেখে আমার গর্ব হতো। আমরা সেলাই, কারচুপি, বুননের পাশাপাশি কম্পিউটার, সাবান বানানো, মোমবাতি তৈরির মতো ছোট ছোট কাজও শেখাতে শুরু করলাম। সরকার আমাদের কাজের প্রশংসা করে ফান্ড দিতে লাগল। এতে আমরা কেন্দ্রটাকে আরও বড় করতে পারলাম। ভাবি আর দাদা আমাকে পুরোপুরি সঙ্গ দিল। এই সময়ে দাদা আর ভাবির সম্পর্ক আরও মজবুত হল। ভাবি তার পুরনো ভুলের প্রায়শ্চিত্ত করতে দাদার পাশে থাকল, আর দাদাও তার পুরনো অভ্যাস পুরোপুরি ছেড়ে দিল। একদিন দাদা আমাকে বলল, কবিতা, তুই যা করেছিস সেটা একজন ভাইয়ের জন্য গর্বের। আমি আর তোর ভাবি প্রতিদিন তোর জন্য ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাই। অনেক বছরের পরিশ্রমের পর আমাদের কেন্দ্র রাজ্যের সবচেয়ে বড় মহিলা প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠল। আমি জীবনে ঠিক করলাম, প্রতিটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পাওয়া উচিত। আমাকে অনেক জায়গা থেকে সম্মান দেওয়া হল। লোকেরা তাদের গল্প আর সমস্যা নিয়ে আমার কাছে আসতে লাগল। বুঝলাম, আমার সংগ্রাম আর অভিজ্ঞতা শুধু আমাকে নেয়, অন্যদেরও শক্তি দিয়েছে। একদিন দাদা বলল, কবিতা, তোর জন্য একটা সম্বন্ধ এসেছে। ছেলেটা পড়াশোনা করা, বুদ্ধিমান। আমি বললাম, দাদা, আমি জীবনে বিয়ের জায়গা দেব, কিন্তু যখন আমার কাজ পুরোপুরি স্থিতিশীল হবে। এখনও আমার স্বপ্ন পূরণ হয়নি। দাদা হেসে বলল, ঠিক আছে আমার বোন, তোকে তোর সব স্বপ্ন পূরণ করার পুরো স্বাধীনতা আছে। এভাবে কবিতা শুধু নিজের পরিবারকে বাঁচাল না, সমাজের অনেক মেয়েকে নতুন পথ দেখাল। তার গল্প আজও মানুষের কাছে প্রেরণার উৎস হয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তোমাদের গল্পটা কেমন লাগলো দয়া করে তোমাদের মতামত কমেন্টে জানিও। গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অন করে রাখো, যাতে আমাদের নতুন ভিডিওর খবর তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়।